এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ১৩২ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ১৩২ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই ৭ নম্বরে বলা হয়েছে নিচের আকৃতিগুলোর রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই নিচে আমরা যে আকৃতিগুলো দেখতে পাচ্ছি, দেখো প্রতিটি আকৃতির ভিতরেই আমরা কিছু রঙিন অংশ দেখতে পাচ্ছি এবং কিছু সাদা অংশ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এইখান থেকে এই রঙিন অংশের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ক্ষেত্রফল দ্বারা আমরা কি বুঝতে পারি? ক্ষেত্রফল মানে হচ্ছে এই রঙিন অংশের ভিতরে মোট কতটুকু জায়গা রয়েছে সেটিকেই কিন্তু বলা হয় ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে ১ নম্বর অঙ্কটি আমরা কিভাবে করে সমাধান করতে পারি? আচ্ছা দেখো, আমরা যদি ১ নম্বর অঙ্কটি একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, ১ নম্বরে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু এই ধরনের, তাই না? আচ্ছা দেখো, এইখান থেকে আমরা এই যে রঙিন অংশটুকু দেখতে পাচ্ছি, এই রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। আচ্ছা তাহলে আমরা কিভাবে করে এর ক্ষেত্রফলটাকে নির্ণয় করতে পারি? দেখো, এটি কিন্তু খুবই সহজ। আমরা শুরুতে যে কাজটি করব সেটি হলো এই পুরো চিত্রটির ক্ষেত্রফল আমরা শুরুতে নির্ণয় করব। অর্থাৎ এই পুরো চিত্রটি যদি আমরা একসঙ্গে দেখি তাহলে এটি একটি কিসের চিত্র? এটি কিন্তু একটি আয়তক্ষেত্র, তাই না? তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা শুরুতে নির্ণয় করব। তারপরে হচ্ছে এই যে সাদা অংশ আমরা দেখতে পাচ্ছি, দেখো এই সাদা অংশটি কিন্তু একটি ত্রিভুজ। দেখো এই এক বাহু, এই এক বাহু, এই এক বাহু, ৩টি বাহু মিলে কিন্তু একটি ত্রিভুজ হয়েছে এখানে, তাই না? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এরপরে নির্ণয় করব। তারপর যখন আমাদের দুইটির ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে যাবে তখন আমরা কি করব? এই মোট যে ক্ষেত্রফল পেয়েছি, মোট ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বিয়োগ করে দেব। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে এই যে রঙিন অংশ, এই রঙিন অংশের ক্ষেত্রফল কত। খুবই সহজ কিন্তু। আচ্ছা তাহলে আমরা শুরুতে এই যে আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি, এই আয়তের ক্ষেত্রফলটাকে যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা ৭-এর ১ নাম্বার দিয়ে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে আমরা জানি আমরা জানি আয়তের ক্ষেত্রফল, তাই না? আমরা জানি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আমরা কিন্তু জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য কিন্তু একটি সূত্র রয়েছে, তাই না? সূত্রটি হচ্ছে কি? সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, তাহলে আমাদের এতটুকুর কাজ শেষ। এবার এই সূত্রটিকে ব্যবহার করেই কিন্তু আমরা এর ক্ষেত্রফলটাকে নির্ণয় করব। আমরা এই সমানের নিচে একটু সমান চিহ্ন দিলাম। এখন শুরুতে যেহেতু বলা হয়েছে দৈর্ঘ্য, এখন আমরা দৈর্ঘ্যের মান বসাবো। দেখো, আমরা এই আয়তের যদি নিচের বাহুটি লক্ষ্য করি, এই নিচের বাহুটিকে কিন্তু বলা হয় দৈর্ঘ্য, তাই না? অর্থাৎ এই বড় যে বাহুটি থাকে এটিকে কিন্তু বলা হয় দৈর্ঘ্য, এবং এই দুই পাশে যে দুটি ছোট বাহু থাকে এই দুটিকে কিন্তু বলা হয় প্রস্থ। তাহলে দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত? দৈর্ঘ্য দেওয়া রয়েছে ৯ সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া রয়েছে ৫ সেন্টিমিটার। তাহলে শুরুতে যেহেতু আমাদের দৈর্ঘ্যের কথা বলা হয়েছে, আমরা কি করব? আমরা দৈর্ঘ্য যেহেতু ৯ সেন্টিমিটার দেখতে পাচ্ছি, ৯কে এখানে লিখে দিলাম ৯। এরপর একটি গুণ রয়েছে, আমরা গুণটাকে একই রকমভাবে রেখে দিলাম। এরপরে বলা হয়েছে প্রস্থ রয়েছে কত? প্রস্থ রয়েছে ৫ সেন্টিমিটার, আমরা এখানে লিখে দেব ৫। এখন যেহেতু এখানে সেন্টিমিটারের হিসাব দেওয়া রয়েছে, আমরা কিন্তু এই জায়গাতে লিখবো হচ্ছে বর্গ সেন্টিমিটার। কেন? কারণ আমরা যখন আয়তক্ষেত্র বের করি তখন কিন্তু এই সেন্টিমিটারের সঙ্গে বর্গ কথাটিকে যোগ করতে হয়, তাই না? যার কারণে আমরা এখানে লিখবো হচ্ছে বর্গ সেন্টিমিটার। আচ্ছা, আমাদের এই লাইনের কাজ শেষ। এখন নিচের লাইনে আরও একটি সমান চিহ্ন দিলাম। এখানে বলা হয়েছে ৯ গুণ ৫, অর্থাৎ ৯-এর সঙ্গে ৫কে গুণ করলে কত হয়? ৫ ৯ ৪৫। আমরা এখানে লিখে দিলাম ৪৫ বর্গ সেন্টিমিটার, তাই না? বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারি এই আয়তক্ষেত্রের ভিতরে মোট জায়গা রয়েছে কিন্তু ৪৫ বর্গ সেন্টিমিটার। এখন আমরা কি করব? এই যে সাদা অংশটুকু, অর্থাৎ এই যে ত্রিভুজটি দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের ভিতরে মোট কতটুকু জায়গা রয়েছে সেটিকে আমরা বের করব, তাই না? আচ্ছা, তার মানে কি? তার মানে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলটিকে আমরা বের করব। আচ্ছা, তাহলে আমরা এবারে লিখব হচ্ছে আবার ত্রিভুজের ক্ষেত্রফল। এখন কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তাই না? আমরা লিখব হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য কিন্তু আরও একটি আলাদা সূত্র রয়েছে, তাই না? সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ ২। তাই না? আমরা প্রথম সূত্রটি যদি লিখি, আমরা লিখব হচ্ছে ভূমি গুণ উচ্চতা, তারপর হচ্ছে কি ভাগ ২।
তাই না? এখানে যেহেতু সেন্টিমিটার রয়েছে আমরা কিন্তু এবারে লিখবো হচ্ছে বর্গ সেন্টিমিটার, তাই না? কেন বর্গ লিখবো? কারণ হচ্ছে এইখানেও কিন্তু আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, আর যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করি তখন কিন্তু এই সেন্টিমিটারের সঙ্গে বর্গ কথাটিকে যোগ করতে হয়। আমরা লিখে দিলাম বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখন এই সূত্র অনুযায়ী যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করি, দেখো আমাদের এই সমানের নিচে এবার একটু সমান চিহ্ন দিতে হবে। আমরা একটু সমান চিহ্ন দিলাম। শুরুতে বলা হয়েছে ভূমি, তাহলে ত্রিভুজের ভূমি বলা হয় কোনটিকে? এই নিচে যে বাহুটি থাকে এটিকে কিন্তু বলা হয় ভূমি। এবং উচ্চতা বলতে কি বোঝায়? উচ্চতা বলতে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ত্রিভুজের এই যে মাথাটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? সবচাইতে উঁচু জায়গা কিন্তু এইটা, তাই না? তাহলে এই উঁচু জায়গা থেকে সোজাসুজি এই পর্যন্ত ভূমি পর্যন্ত যে অংশটা থাকে, দেখো এই পর্যন্ত যে দূরত্বটা থাকে এটিকেই কিন্তু বলা হয় উচ্চতা। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি ভূমি দেওয়া রয়েছে 9 সেন্টিমিটার এবং এই উচ্চতা দেওয়া রয়েছে কত? এই পাশে দেখো এই যে 5 সেন্টিমিটার আমরা দেখতে পাচ্ছি। এই 5 সেন্টিমিটার কিন্তু এই নিচ থেকে উপর পর্যন্ত, তাই না? তাহলে এই উচ্চতাও কিন্তু আমরা ধরতে পারি 5 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে যেহেতু দেখতে পাচ্ছি সূত্রে রয়েছে ভূমি, আমরা ভূমি পাচ্ছি হচ্ছে 9 সেন্টিমিটার, আমরা লিখে দিলাম 9। এরপর একটি গুণ চিহ্ন রয়েছে, আমরা গুণটাকে একই রকমভাবে রেখে দিলাম। তারপরে বলা হয়েছে উচ্চতা, তাই না? তাহলে উচ্চতা রয়েছে কত? 5 সেন্টিমিটার, আমরা এখানে লিখে দিলাম 5। এরপরে রয়েছে ভাগ 2, আমরা লিখে দিলাম ভাগ 2। এবং শেষে রয়েছে বর্গ সেন্টিমিটার, আমরা বর্গ সেন্টিমিটারটাকে একই রকমভাবে এখানে রেখে দেব। ঠিক আছে? আমাদের এতটুকুর কাজ শেষ। এবারে নিচে আমরা আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন বলা হয়েছে কি 9 গুণ 5, তাহলে প্রথমে 9 এবং 5কে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 5 9 45, আমরা এখানে লিখে দিলাম 45। এরপরে রয়েছে কি ভাগ 2, তাই না? আমরা এখানে ভাগ 2কে একই রকমভাবে রেখে দিলাম। আমরা শুধুমাত্র গুণের কাজটুকুকে এবারে শুরুতে করে নিলাম। ঠিক আছে? তাহলে এরপরে বাকি যে ভাগ 2 রইলো এটিকে কিন্তু আমরা একই রকমভাবে রেখে দিলাম, এটিকে আমরা পরবর্তীতে কাজ করব। আচ্ছা, শেষে রয়েছে বর্গ সেন্টিমিটার, আমরা লিখে দিলাম বর্গ সেন্টিমিটার। এরপরে দেখো এখানে আমরা পাচ্ছি 45 ভাগ 2, অর্থাৎ 45কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যাবে? আমরা কিন্তু পাবো হচ্ছে 22.5, তাই না? আমরা পাবো কিন্তু 22.5, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা এইখানে শেষে কিন্তু বর্গ মিটার ছিল, আমরা লিখে দেবো হচ্ছে বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার ছিল, আমরা লিখে দেবো বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এইবারে দেখো আমরা কিন্তু এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাও নির্ণয় করেছি, আবার এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকেও কিন্তু আমরা নির্ণয় করেছি। এখন আমরা কি করব? আমরা কিন্তু এই জায়গা থেকে এই ত্রিভুজটাকে আমরা বিয়োগ করে দেবো, অর্থাৎ এই ত্রিভুজের ভিতরে যে জায়গাটুকু রয়েছে এটিকে আমরা বিয়োগ করে দেবো। তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব এই রঙিন অংশের ভিতরে মোট কতটুকু জায়গা রয়েছে, তাই না? তাহলে আমরা এবারে কি করব? দেখো পুরো জায়গার যেহেতু এখানে আমরা পেয়েছি এই আয়তক্ষেত্রের ভিতরে পুরো জায়গা রয়েছে হচ্ছে 45 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এবারে শুরুতে লিখব হচ্ছে রঙিন অংশের ক্ষেত্রফল। আমরা লিখব সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল। এটি কিন্তু আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে, তাই না? রঙিন অংশের ক্ষেত্রফল সমান। এখন আমরা কি করব? এখানে পুরো আয়তক্ষেত্রের ভিতরে মোট জায়গা রয়েছে 45 বর্গ সেন্টিমিটার, আমরা শুরুতে লিখব হচ্ছে 45। এবং এইখান থেকে আমরা বিয়োগ করব কাকে? বিয়োগ করব কিন্তু এই ত্রিভুজের অংশটাকে। ত্রিভুজের ভিতরে মোট জায়গা রয়েছে কত? 22.5 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে বিয়োগ করব হচ্ছে 22.5, শেষে বর্গ সেন্টিমিটার রয়েছে, আমরা লিখব হচ্ছে বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখন যদি আমরা বিয়োগ করি, দেখো আমরা জানি বিয়োগের ক্ষেত্রে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে কি উল্টো দিক থেকে কিন্তু শুরু করতে হয়, তাই না? অর্থাৎ এখানে শেষের সংখ্যা থেকে কিন্তু শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে যে 45 রয়েছে এটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তাই না? এই দেখো 45 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, এর সঙ্গে কিন্তু কোনো দশমিক নেই। কিন্তু এই 22.5 এখানে কিন্তু একটি দশমিক রয়েছে, তাই না? তাহলে এটিকে আমরা কীভাবে করে সাজাবো বিয়োগের ক্ষেত্রে? আমরা এই ক্ষেত্রে যে কাজটি করব, এই যে 45 আমরা ধরে নিব যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে একটি দশমিক থাকে। ঠিক আছে? তার মানে 45 যেহেতু একটি পূর্ণ সংখ্যা, তার মানে ওর ডান পাশেও কিন্তু একটি দশমিক রয়েছে, তাই না? তাহলে আমরা এই দশমিকের নিচে কিন্তু এই দশমিকটাকে বসাবো। ঠিক আছে? এই দশমিকের নিচে আমরা এই দশমিকটাকে বসিয়ে দিলাম। আচ্ছা, এখন এই যে 22 রয়েছে, 22 কিন্তু আমরা দশমিকের আগে বসাবো, কারণ 22 কিন্তু দশমিকের আগে রয়েছে। আমরা এখানে লিখলাম হচ্ছে 22 এবং দশমিকের পরে রয়েছে কত? পরে রয়েছে কিন্তু 5, তাই না? এই দেখো এখানে কিন্তু আমরা লিখে দিলাম 5। আচ্ছা, আমাদের কাজ শেষ। এখন যদি আমরা বিয়োগ করি, দেখো আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করতে হয়। দেখো উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 0, তাই না? কিছু নেই মানে কিন্তু 0। তাহলে এখানে যদি 0 হয়, 0 থেকে কি আমরা নিচের 5কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ
আমরা জানি উপরের সংখ্যাকে কিন্তু বিয়োগের ক্ষেত্রে বড় হতে হয়, তাই না? শূন্য তো ছোট, এখন এই শূন্যটাকে কীভাবে বড় বানাবো? দেখো ও কিন্তু এখন রয়েছে শুধুমাত্র শূন্য। এখন এই পাশে যে 5 রয়েছে, 5-এর কাছ থেকে আমরা 1কে ধার করে শূন্যের কাছে নিয়ে আসবো, ঠিক আছে? যখন 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, তখন 1 এবং 0 মিলে হয়ে গেল 10, তাই না? এখন কিন্তু আর ও ছোট নেই, তাই না? এই 10 থেকে এখন আমরা 5কে বিয়োগ করতে পারবো না? পারবো। আমরা জানি 10 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে আরও 5, আমরা লিখে দিলাম 5। এবারে এই পাশে যদি আমরা চলে আসি, দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যার আগে কিন্তু রয়েছে এখানে একটি দশমিক, তাই না? তাহলে এই দশমিকের জায়গায় কিন্তু আমরা এই সোজাসুজি একটি দশমিক দিয়ে দেবো, ঠিক আছে? এই দশমিকের জায়গাটা কিন্তু পরিবর্তন করা যাবে না। আচ্ছা, এখন আমরা এখানে যে 5 দেখতে পাচ্ছি, এখানে কি আর 5 রয়েছে? না বন্ধুরা, 5 থেকে তো আমরা 1কে ধার করে ওর কাছে দিয়েছিলাম, তাই না? যার কারণে 5 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল 4। এই 4 থেকে যদি 2কে বিয়োগ করি, তাহলে কিন্তু থাকে হচ্ছে আরও 2, আমরা লিখে দিলাম 2। এখন এইখানে দেখতে পাচ্ছি 4, নিচে দেখতে পাচ্ছি 2, 4 থেকে এই 2কে বিয়োগ করলে থেকে যায় আরও 2। আমরা মোট পাচ্ছি হচ্ছে 22.5, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা লিখে দেবো হচ্ছে 22.5 বর্গ সেন্টিমিটার। এটি কিন্তু আমাদের উত্তর, তাই না? আমরা উত্তর দিয়ে কিন্তু লিখে দেব 22.5 সেন্টিমিটার। অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারি এই চিত্রে এই যে রঙিন অংশ আমরা দেখতে পাচ্ছি, রঙিন অংশের ক্ষেত্রফল হচ্ছে 22.5 বর্গ সেন্টিমিটার। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 2 নাম্বার চিত্রটি লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা 2 নম্বরে যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু এই ধরনের, তাই না? দেখো এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটু সাদা অংশ রয়েছে এবং একটু কিন্তু রঙিন অংশ রয়েছে, তাই না? তাহলে এই রঙিন অংশের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? ঠিক আগের অঙ্কের মতোই আমরা প্রথমে পুরোটির যে ক্ষেত্রফল সেটিকে নির্ণয় করব, তারপর আমরা এই সাদা অংশের ক্ষেত্রফলটাকে নির্ণয় করব, তাই না? তারপরে এই পুরোটির ক্ষেত্রফল থেকে সাদা অংশকে যদি আমরা বিয়োগ করে দেই, তাহলেই তো পেয়ে যাব যে রঙিন অংশের ক্ষেত্রফল কত, তাই না? আচ্ছা, এখন আমরা এই যে চিত্রটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কিসের চিত্র? এটি কিন্তু একটি সামান্তরিক, তাই না? কিভাবে আমরা বুঝলাম? কারণ আমরা দেখতে পাচ্ছি এই চিত্রের এই উপরের বাহু, নিচের বাহু এবং এই পাশের দুটি বাহু কিন্তু সমান, তাই না? অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত যে কোণগুলো রয়েছে এই কোণগুলোও কিন্তু সমান, তাই না? তাহলে আমরা কিন্তু এর আগে শিখেছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান থাকে এবং বিপরীত কোণগুলো সমান থাকে সেটিকে কিন্তু বলা হয় সামান্তরিক, তাই না? তার মানে আমরা বুঝতে পারি এটি একটি সামান্তরিক। আচ্ছা, এবং আমরা এই যে ভিতরে যে সাদা অংশটি দেখতে পাচ্ছি এটি কিন্তু একটি ত্রিভুজ। কারণ কি? কারণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দেখো এই যে একটি বাহু, দুইটি বাহু, তিনটি বাহু, এই তিনটি বাহু একত্রিত হয়ে কিন্তু এখানে একটি ত্রিভুজ হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে শুরুতে যদি আমরা এই পুরোটার অর্থাৎ এই সামান্তরিকের যে ক্ষেত্রফল সেটিকে যদি আমরা শুরুতে নির্ণয় করি, দেখো আমরা 7-এর 2 নাম্বার দিয়ে লিখব আমরা জানি, ঠিক আগের মতোই আমরা লিখব হচ্ছে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল। আচ্ছা দেখো, ক্ষেত্রফল সমান আমরা কি জানি? আমরা কিন্তু জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি গুণ উচ্চতা, তাই না? আমরা জানি হচ্ছে ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, আমরা লিখলাম সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। আচ্ছা দেখো, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই চিত্রের এই নিচের যে বাহুটি এটিকে কিন্তু বলা হয় ভূমি, এবং উচ্চতা বলতে আমরা কি বুঝি? উচ্চতা কিন্তু আমরা বুঝি হচ্ছে এই নিচের বাহু থেকে অর্থাৎ ভূমি থেকে একদম সোজাসুজি উপরে এই পর্যন্ত মোট কতটুকু দৈর্ঘ্য রয়েছে সেটিকেই কিন্তু বলা হয় উচ্চতা। তাই না? আমরা দেখতে পাচ্ছি ভূমি দেওয়া রয়েছে 8 সেন্টিমিটার এবং উচ্চতা কিন্তু দেখো এই পাশে আমাদের দেখানো হয়েছে, তাই না? অর্থাৎ এই ভূমি থেকে এই পর্যন্ত, এই মাথা পর্যন্ত উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে ভূমিও পাচ্ছে 8 সেন্টিমিটার, উচ্চতাও পাচ্ছে 8 সেন্টিমিটার। আমরা এখানে সমানের নিচে একটি সমান চিহ্ন দিলাম। এখন ভূমির জায়গাতে আমরা যদি মান বসাই, দেখো ভূমির মান রয়েছে 8 সেন্টিমিটার, আমরা লিখে দিলাম হচ্ছে 8। এরপরে একটি গুণ চিহ্ন রয়েছে, আমরা লিখে দিলাম গুণ। এরপরে বলা হয়েছে উচ্চতা, তাই না? উচ্চতা। আচ্ছা, এরপরে উচ্চতা রয়েছে কত? এখানে উচ্চতাও কিন্তু রয়েছে 8 সেন্টিমিটার, আমরা এখানে লিখে দিলাম 8। আচ্ছা, এবং শেষে যেহেতু সেন্টিমিটার রয়েছে আমরা এখানে কি লিখব? আমরা যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করছি যার কারণে কিন্তু লিখব হচ্ছে বর্গ সেন্টিমিটার, তাই না? বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এরপরে দেখো আমরা নিচের লাইনে আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন 8 এবং 8কে গুণ করলে কত হয়? আমরা জানি 8 8 64, আমরা লিখে দিলাম 64 বর্গ
সেন্টিমিটার। অর্থাৎ এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এইখানে ভিতরে মোট জায়গা রয়েছে 64 বর্গ সেন্টিমিটার। এবার একই রকমভাবে এই যে ভিতরে সাদা অংশটি অর্থাৎ যে ত্রিভুজটি আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করি। তাহলে লিখব কি, আমরা লিখব হচ্ছে আবার ত্রিভুজের ক্ষেত্রফল। আবার ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা কিন্তু এর আগেও ত্রিভুজের ক্ষেত্রফলটি লিখেছিলাম, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, আমরা জানি ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে ভূমি। দেখো এই সূত্রগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা যদি সূত্র মনে রাখি তাহলে এই অঙ্কগুলো খুবই সহজ। ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এবং যেহেতু শেষে সেমি রয়েছে, সেন্টিমিটার রয়েছে, তার মানে এখানে কিন্তু হবে হচ্ছে বর্গ সেন্টিমিটার, তাই না? বর্গ সেন্টিমিটার। এখন দেখো আমরা যদি এখানে ভূমি উচ্চতা এগুলোকে যদি আমরা লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে ত্রিভুজটা আমরা কিন্তু এটিকে ভূমি ধরতে পারি না, তাই না? কারণ এটি কিন্তু একটু বাঁকা অবস্থায় রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে পাশটি আমরা দেখতে পাচ্ছি এই পাশটিকে যদি আমরা ভূমি ধরি, দেখো এই পাশটি যদি আমরা ভূমি ধরি, এখন এর কিন্তু কোনো মান দেয়া নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর বিপরীত বাহুর কিন্তু মান দেয়া রয়েছে, তাই না? এটি কিন্তু 8 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, তাহলে আমরা যেহেতু এটি 8 সেন্টিমিটার দেখতে পাচ্ছি, তাহলে এটি অর্থাৎ এটিকে যদি আমরা ভূমি ধরি, আমরা পাচ্ছি হচ্ছে ভূমি হলো 8 সেন্টিমিটার এবং উচ্চতা রয়েছে কত? উচ্চতা বলতে আমরা বুঝি কিন্তু এইখান থেকে একদম এই মাথা পর্যন্ত, এই যে একদম উঁচু জায়গাটা, এই জায়গা পর্যন্ত এই যে অংশটা, এই পরিমাপটাকেই কিন্তু বলা হয় উচ্চতা। তাহলে উচ্চতা এখানে দেওয়া রয়েছে কত? আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত কিন্তু মোট দেওয়া রয়েছে আরও 8 সেন্টিমিটার, তাই না? তাহলে আমরা ভূমিও পাচ্ছি 8 সেন্টিমিটার এবং উচ্চতাও কিন্তু পাচ্ছি 8 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে ভূমির জায়গাতে লিখবো হচ্ছে 8, এখানে গুণ রয়েছে লিখলাম গুণ, উচ্চতা রয়েছে এখানে, উচ্চতাও কিন্তু রয়েছে দেখো 8 সেন্টিমিটার, আমরা এখানে লিখে দিলাম আরও 8। এরপর বলা হয়েছে ভাগ 2, আমরা লিখে দিলাম ভাগ 2। শেষে বর্গ সেন্টিমিটার রয়েছে, আমরা বর্গ সেন্টিমিটারটাকে একই রকমভাবে রেখে দিলাম। এখন নিচে একটি সমান চিহ্ন দিয়ে আমরা শুরুতে যদি এই 8 গুণ 8 এতটুকুর কাজ করি, তারপরে ভাগ 2 এটিকে যদি আমরা পরের লাইনে করি, দেখো 8-এর সঙ্গে 8কে গুণ করলে হয় 8 8 64, লিখে দিলাম 64। এরপরে বাকি রইল ভাগ 2, আমরা লিখে দিলাম ভাগ 2, তাই না? আচ্ছা, এখন শেষে বর্গ সেন্টিমিটার রয়েছে, আমরা লিখে দিলাম বর্গ সেন্টিমিটার। আমাদের এই লাইনের কাজও শেষ। এখন এই 64কে আমাদের কিন্তু ভাগ করতে হবে 2 দ্বারা, তাই না? আমরা যদি 64কে 2 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যায়? দেখো 2 দ্বারা যদি আমরা 64কে ভাগ করি, আমরা প্রথমে 2 দ্বারা 6কে যদি ভাগ করি, কয়বার ভাগ করা যায়? আমরা জানি 3 2 6, অর্থাৎ 3বার ভাগ করা যায়, আমরা লিখলাম 3। এখন দেখো 6কে ভাগ করা হয়ে গেল, 6 থেকে 6 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। এরপর বাকি রইল 4, এই 4কে যদি নিচে নামিয়ে আনি, এখন এই 4কে 2 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 2 2 4, অর্থাৎ 2বার ভাগ করা যায়। এবারে 4 থেকে 4 বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে 0। তার মানে আমরা উত্তর পাচ্ছি কিন্তু 32, তাই না? আমরা এখানে লিখে দিলাম 32 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারি এই যে সাদা অংশ বা ত্রিভুজটি দেখতে পাচ্ছি এর ক্ষেত্রফল কিন্তু 32 বর্গ সেন্টিমিটার, তাই না? অর্থাৎ এর ভিতরে মোট জায়গা রয়েছে 32 বর্গ সেন্টিমিটার। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে কি, আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে এই যে রঙিন অংশের ক্ষেত্রফল কত। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল কিভাবে বের করব? আমরা এই পুরোটির যে ক্ষেত্রফল বের করেছি, মানে 64 বর্গ সেন্টিমিটার, এই পুরোটি থেকে যদি আমরা এই ত্রিভুজটাকে বিয়োগ করে দিই, অর্থাৎ এই 64 বর্গ সেন্টিমিটার থেকে যদি আমরা 32 বর্গ সেন্টিমিটারকে বিয়োগ করে দিই, তাহলেই তো পেয়ে যাব যে এই রঙিন অংশের ক্ষেত্রফল কত, তাই না? তাহলে আমরা এবার লিখব সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল। সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল সমান, আমরা এবারে কী করব, 64, এখানে যেহেতু মোট এই ভিতরে রয়েছে 64 বর্গ সেন্টিমিটার, যার কারণে শুরুতে লিখলাম 64। এখান থেকে আমরা বিয়োগ করব কাকে? বিয়োগ করব এই ত্রিভুজটাকে। ত্রিভুজের ভিতরে জায়গা রয়েছে 32 বর্গ সেন্টিমিটার, আমরা বিয়োগ করব হচ্ছে 32কে। শেষে বর্গ সেন্টিমিটার রয়েছে, আমরা লিখে দেব বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখন যদি আমরা এই বিয়োগটাকে করি, দেখো আমরা জানি বিয়োগের ক্ষেত্রে শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়। এখানে শেষে রয়েছে 4, এখানে রয়েছে 2, 4 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 2, লিখে দিলাম 2। এখানে শুরুতে রয়েছে 6, এখানে রয়েছে 3, 6 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে আরও 3, আমরা লিখে দিলাম 3। তার মানে আমরা মোট পাচ্ছি 32 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এটি কিন্তু আমাদের উত্তর। আমরা এটি দ্বারা বুঝতে পারি এই রঙিন অংশের ক্ষেত্রফল হচ্ছে 32 বর্গ সেন্টিমিটার। এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 32 বর্গ সেন্টিমিটার। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 3 নাম্বার চিত্রটি লক্ষ্য করি, দেখো
বন্ধুরা আমরা 3 নাম্বার যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু এই ধরনের। দেখো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পুরোটি মিলে কিন্তু একটি ত্রিভুজ, তাই না? আবার এই ত্রিভুজের ভিতরে এই যে সাদা অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আরও একটি ত্রিভুজ। তার মানে একটি ত্রিভুজের ভিতরে কিন্তু আরও একটি ত্রিভুজ এখানে রয়েছে, তাই না? এখন এইখান থেকে এই যে রঙিন অংশ এটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, তাই না? তাহলে এটিকে কীভাবে নির্ণয় করব? ঠিক আগের অঙ্কগুলোর মতোই আমরা প্রথমে এই পুরো যে ত্রিভুজটা, এই সম্পূর্ণ ত্রিভুজের ভিতরে মোট কতটুকু জায়গা রয়েছে সেটিকে নির্ণয় করব। তারপরে আমরা এই সাদা ত্রিভুজের ভিতরে মোট কতটুকু জায়গা রয়েছে সেটিকে নির্ণয় করব, তাই না? তারপরে আমরা কি করব? এরপরে কিন্তু এই পুরো ত্রিভুজ থেকে আমরা এই সাদা অংশটাকে যদি বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাব যে এই জায়গাতে অর্থাৎ এই রঙিন অংশের ক্ষেত্রফল কত। আচ্ছা, তাহলে দেখো এই ত্রিভুজের আমরা দেখতে পাচ্ছি এই যে নিচের অংশটি অর্থাৎ নিচে যে এই যে রেখাটি আমরা দেখতে পাচ্ছি বা যে বাহুটি আমরা দেখতে পাচ্ছি এটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত? এটির দৈর্ঘ্য বা ভূমি দেওয়া রয়েছে কিন্তু 10 সেন্টিমিটার, তাই না? এবং উচ্চতা দেখো আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে একদম এই মাথা পর্যন্ত, ঠিক আছে? এই উচ্চতা হচ্ছে কত? আমাদের পাশে দেওয়া রয়েছে 12 সেন্টিমিটার, তাই না? এই দেখো এই দাগটি দ্বারা কিন্তু আমাদের বোঝানো হয়েছে উচ্চতা, তাই না? অর্থাৎ এই নিচ থেকে একদম উপর পর্যন্ত এই পর্যন্ত উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি আমরা 7-এর 3 নাম্বার দিয়ে লিখব আমরা লিখব হচ্ছে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, দেখো আমার যেহেতু জায়গা কম আমি নিচের লাইনে লিখে দেখাচ্ছি, হ্যাঁ তোমরা কিন্তু এক লাইনে লিখবে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ, আমরা জানি হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাই না? ভাগ 2 এবং শেষে যেহেতু সেন্টিমিটার রয়েছে আমরা কিন্তু এখানে লিখতে পারি বর্গ সেন্টিমিটার, তাই না? বর্গ সেন্টিমিটার। কেন বর্গ লিখলাম? কারণ আমরা যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করব, আমরা জানি ক্ষেত্রফল নির্ণয় করলে কিন্তু এই সেন্টিমিটারের সঙ্গে বর্গ কথাটিকে যোগ করতে হয়, তাই না? আচ্ছা, এখন এই সূত্রটিকে ব্যবহার করে যদি আমরা এই বড় ত্রিভুজের মানে সম্পূর্ণ ত্রিভুজের আমরা যদি ক্ষেত্রফলটাকে নির্ণয় করি, দেখো যেহেতু আমরা এখানে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব যার কারণে এখানে আমরা জানি কথাটি না লিখে আমরা যদি লিখি সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে কথাটি সুন্দর হয়, তাই না? আমরা যদি লিখি সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2 বর্গ সেন্টিমিটার। এখন আমরা এই সমানের নিচে একটি সমান চিহ্ন দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি সূত্রে প্রথমে বলা হয়েছে ভূমি, তাহলে ভূমির মান কত দেওয়া রয়েছে? আমরা দেখতে পাচ্ছি ভূমি দেওয়া রয়েছে 10 সেন্টিমিটার। আমরা শুরুতে লিখলাম হচ্ছে 10, এরপর একটি গুণ চিহ্ন রয়েছে, আমরা গুণটাকে একই রকমভাবে রেখে দিলাম। উচ্চতা বলা হয়েছে তারপর, তাই না? উচ্চতা দেওয়া রয়েছে কত? উচ্চতা দেওয়া রয়েছে 12 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 12। এরপরে রয়েছে হচ্ছে ভাগ 2, আমরা একই রকমভাবে ভাগ 2কে লিখে দিলাম। শেষে রয়েছে বর্গ সেন্টিমিটার, আমরা লিখে দিলাম বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখন নিচে আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন শুরুতে যদি আমরা 10 এবং 12কে গুণ করি তাহলে কত পাবো? আমরা জানি 10 এবং 12কে গুণ করলে হয় 120, তাই না? আমরা পাচ্ছি হচ্ছে 120। তাহলে এরপরে দেখো বাকি রইল হচ্ছে ভাগ 2, আমরা ভাগ 2টাকে কিন্তু নিচের লাইনে করব, তাই না? আমরা একই রকমভাবে রেখে দেবো ভাগ 2 এবং শেষে রয়েছে বর্গ সেন্টিমিটার, আমরা লিখে দিলাম বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখন যদি আমরা নিচে আরও একটি সমান চিহ্ন দিলাম, এখন এই 120কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? তাহলে হয় কিন্তু 60, তাই না? আমরা এখানে লিখে দিলাম 60 এবং শেষে লিখে দেবো হচ্ছে বর্গ সেন্টিমিটার, তাই না? বর্গ সেন্টিমিটার। অর্থাৎ আমরা এটি দ্বারা বুঝতে পারি এই যে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ সেন্টিমিটার। এবার একই রকমভাবে যদি এই সাদা যে ত্রিভুজটি দেখতে পাচ্ছি এটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করি তাহলে আমরা লিখবো হচ্ছে আবার সাদা ত্রিভুজের ক্ষেত্রফল, সাদা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এখন আমরা কি করব? ত্রিভুজের ক্ষেত্রফল তো একই রকমই হয়, তাই না? অর্থাৎ সূত্র কিন্তু একই রকমই, তাই না? আমরা জানি কি সূত্রটি হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, অর্থাৎ এই সূত্রটিকে আমরা আবারও লিখে দেব। আমরা লিখব হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 এবং শেষে যেহেতু বর্গ সেন্টিমিটার লিখতে হয় আমরা লিখে দিলাম হচ্ছে বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখন দেখো এই সমানের নিচে আমরা আরও একটি সমান দিলাম। এখন যদি আমরা এই সূত্র অনুযায়ী যেহেতু শুরুতে বলা হয়েছে ভূমি, আমরা ভূমি দেখতে পাচ্ছি কত? আমরা কিন্তু এবারে এই সাদা ত্রিভুজটাকে লক্ষ্য করবো, তাই না? আমরা দেখতে পাচ্ছি এই সাদা ত্রিভুজের ভূমি রয়েছে 10 সেন্টিমিটার এবং
উচ্চতা দেখো কিন্তু আমরা দেখবো হচ্ছে এই যে একদম মাথা পর্যন্ত, তাই না? এই ত্রিভুজের মাথা কিন্তু এইখানে। তাহলে এই মাথা থেকে এই পর্যন্ত ভূমি পর্যন্ত যে উচ্চতা সেটি হচ্ছে কত দেওয়া রয়েছে? আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 5 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, তাহলে আমরা উচ্চতা পাচ্ছি হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে ভূমি প্রথমে যেহেতু আমরা লিখবো ভূমি রয়েছে 10 সেন্টিমিটার, আমরা লিখে দিলাম হচ্ছে 10। এরপর একটি গুণ চিহ্ন রয়েছে, আমরা গুণটাকে একই রকমভাবে রেখে দিলাম। তারপরে বলা হয়েছে উচ্চতা রয়েছে 5, আমরা লিখে দিলাম 5। এরপরে রয়েছে ভাগ 2, লিখে দিলাম ভাগ 2। শেষে বর্গ সেন্টিমিটার রয়েছে, আমরা একই রকমভাবে বর্গ সেন্টিমিটার লিখে দিলাম। এরপরে নিচে আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন দেখো আমরা শুরুতে দেখতে পাচ্ছি 10 গুণ 5, অর্থাৎ এই গুণের কাজটিকে যদি আমরা শুরুতে করি 10 এবং 5কে গুণ করলে হয় 5 10 50, লিখে দিলাম 50। বাকি রইল ভাগ 2, আমরা ভাগ 2কে একই রকমভাবে রেখে দিলাম। এটিকে আমরা পরের লাইনে করব, তাই না? শেষে রয়েছে বর্গ সেন্টিমিটার, লিখে দিলাম বর্গ সেন্টিমিটার। এরপরে নিচের লাইনে আবারও একটু সমান চিহ্ন দিলাম। এখন এই 50কে যদি 2 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যায়? আমরা জানি ভাগফল হয় 25, তাই না? অর্থাৎ 50কে 2 দ্বারা ভাগ করলে হয় 25। আমরা শেষে দেখতে পাচ্ছি বর্গ সেন্টিমিটার, লিখে দিলাম বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এবারে পাচ্ছি এই সাদা যে ত্রিভুজ এটির ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন আমরা কি করব? এই রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করব, তাই না? তাহলে এটিকে কিভাবে নির্ণয় করব? আমরা এই পুরো ত্রিভুজের ভিতরে যেহেতু 60 বর্গ সেন্টিমিটার জায়গা রয়েছে, এই পুরোটা থেকে আমরা এই সাদা অংশটাকে বিয়োগ করে দেব। সাদা অংশের ভিতরে জায়গা রয়েছে কত? 25। তাহলে 60 থেকে যদি 25 বর্গ সেন্টিমিটার বিয়োগ করে দিই তাহলেই কিন্তু পেয়ে যাব যে এইখানে আর কতটুকু জায়গা বাকি থাকে, তাই না? তাহলে আমরা লিখব হচ্ছে সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল সমান। এখন আমরা কি করব? এই 60 থেকে আমরা প্রথমে লিখব 60, এখান থেকে বিয়োগ করব হচ্ছে 25, তাই না? 25 এবং শেষে রয়েছে বর্গ সেন্টিমিটার, আমরা লিখে দেবো কিন্তু বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখন যদি বিয়োগ করি দেখো আমরা দেখতে পাচ্ছি যে বিয়োগের ক্ষেত্রে আমরা জানি এই শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়। এখানে শেষে রয়েছে 0, 0 থেকে কি আমরা 5কে বিয়োগ করতে পারবো না। কেন? কারণ 0 কিন্তু ছোট, এটিকে আগে আমাদের 5-এর চেয়ে বড় বানাতে হবে, তাই না? আমরা কিভাবে বড় বানাতে পারি? এই পাশে যে 6 রয়েছে, 6-এর কাছ থেকে 1কে ধার করে 0-এর কাছে নিয়ে আসবো। দেখো ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 0, যখন 6-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম তখন 1 এবং 0 মিলে হয়ে গেল 10, তাই না? এবারে এই 10 থেকে কিন্তু 5কে বিয়োগ করতে পারবো। আমরা জানি 10 থেকে 5 চলে গেলে কত থাকে? 5 থাকে, আর তাই না? আমরা লিখে দিলাম হচ্ছে 5। এখন আমরা দেখতে পাচ্ছি এই আগে যে 6 রয়েছে এখানে কি এখন আর 6 আছে? না বন্ধুরা, এখানে কিন্তু 6 নেই। কেন? 6 থেকে কিন্তু আমরা 1কে ধার করে দিয়েছিলাম, যার কারণে সেই 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 5। এবার এই 5 থেকে যদি 2কে বিয়োগ করি কত থাকে? আমরা জানি 5 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আরও 3, লিখে দিলাম আমরা 3। এখন আমরা শেষে রয়েছে দেখতে পাচ্ছি বর্গ সেন্টিমিটার, লিখে দিলাম বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এই যে 35 বর্গ সেন্টিমিটার পাচ্ছি এটি কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই রঙিন অংশের ক্ষেত্রফল হচ্ছে 35 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা উত্তর দিয়ে কিন্তু লিখে দেবো 35 বর্গ সেন্টিমিটার। সকলেই আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি আমরা 4 নাম্বার চিত্রটি লক্ষ্য করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে যে চিত্রটি রয়েছে সেটি কিন্তু এই ধরনের, তাই না? দেখো এইখানেও কিন্তু আমরা একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, তাই না? এই দেখো এই পুরোটি যদি আমরা লক্ষ্য করি এখানে এই পুরোটি মিলে কিন্তু একটি ত্রিভুজ হয়, তাই না? এবং আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটাকে কিন্তু এই ত্রিভুজের যে ভূমি নিচের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, নিচের যে বাহুটি আমরা দেখতে পাচ্ছি এটিকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে, তাই না? দেখো এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে দাগটি আমরা দেখতে পাচ্ছি এই দাগটা দ্বারা কিন্তু এটিকে একটি ভাগে ভাগ করা হয়েছে এবং এই পাশটাকে আরও একটি আলাদা ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে 6 সেন্টিমিটার এবং এইখান থেকে এই পর্যন্ত এতটুকুর পরিমাপ হচ্ছে 4 সেন্টিমিটার, তাই না? আবার আমাদের এইখানে দেখো এই সোজা কিন্তু আমরা এই জায়গা থেকে একদম এই মাথা পর্যন্ত কিন্তু আমরা একটি ছোট এই যে বিন্দু 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 দিয়ে কিন্তু একটি দাগ দেওয়া রয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এটি দ্বারা কিন্তু আমাদের বোঝানো হয়েছে কি? উচ্চতা। অর্থাৎ এই ভূমি থেকে এই পর্যন্ত যে উচ্চতা সেটিকেই কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে, তাই না? আচ্ছা দেখো এখানে আমরা প্রথমে বড় একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি এবং এই ভিতরে কিন্তু সাদা একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি। দেখো এই সাদা অংশ মিলে কিন্তু আরও একটি ছোট ত্রিভুজ এখানে রয়েছে, তাই না? তাহলে আমরা যদি প্রথমে এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, তারপর যদি ছোট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, তারপরে কি করব? তারপরে এই বড় ত্রিভুজ থেকে যদি ছোট ত্রিভুজটাকে আমরা বিয়োগ করে দিই তাহলেই কিন্তু পেয়ে যাব যে এই জায়গাতে আর কতটুকু জায়গা রয়েছে, অর্থাৎ এই যে রঙিন অংশ এই রঙিন অংশের ক্ষেত্রফল কত, তাই না? তাহলে শুরুতে যদি এই বড় যে ত্রিভুজটি এটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করি, আমরা 7-এর 4 নাম্বার দিয়ে লিখব হচ্ছে
বড় ত্রিভুজটির ক্ষেত্রফল বা সম্পূর্ণ ত্রিভুজটির, আমরা লিখেছি সম্পূর্ণ ত্রিভুজটির ক্ষেত্রফল, ঠিক আছে, সম্পূর্ণ ত্রিভুজটির ক্ষেত্রফল, সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা নিচের লাইনে লিখে দিচ্ছি, যেহেতু এখানে জায়গা কম আমরা লিখে দিচ্ছি এই জায়গাতে আমরা। আচ্ছা দেখো এখানে ধরবে মনে হয়, আমরা লিখবো হচ্ছে সমান ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2, তাই না? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। আচ্ছা এখন এটিকে ব্যবহার করে যদি আমরা এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করি, দেখো আমরা এই সমানটাকে ধরো এই জায়গাতে দিলাম, তোমরা কিন্তু এই সমানের নিচেই সমান চিহ্ন দিবে, ঠিক আছে? আমার জায়গা কম, যার কারণে আমি এই সমানটা এখানে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা প্রথমে বলা হয়েছে ভূমি, তাহলে ভূমির মান রয়েছে কত? আমরা দেখতে পাচ্ছি নিচের এই বাহুটিকে কিন্তু বলা হয় ভূমি, তাই না? এই ভূমিটাকে কিন্তু 2 ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু যেহেতু আমরা সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, যার কারণে এই পুরো ভূমিটাকেই কিন্তু আমরা নিব, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে এই পর্যন্ত ভূমি রয়েছে 6 সেন্টিমিটার এবং এইখান থেকে এই পর্যন্ত রয়েছে 4 সেন্টিমিটার। এখন এই 6 এবং 4কে যোগ করলেই কিন্তু আমরা পুরো ভূমিটা পেয়ে যাব, তাই না? 6 এবং 4কে যোগ করলে হয়ে যায় 10 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে ভূমি লিখে দিলাম হচ্ছে 10 সেন্টিমিটার, তারপরে গুণ চিহ্ন রয়েছে, আমরা গুণটাকে একই রকমভাবে রেখে দিলাম। তারপরে বলা হয়েছে উচ্চতা। এখন উচ্চতা বলতে আমরা কি বুঝি? এই ভূমি থেকে একদম এই মাথা পর্যন্ত, তাই না? এই জায়গাটাকে কিন্তু বলা হয় উচ্চতা, তাই না? অর্থাৎ এই মাপটাকে কিন্তু বলা হয় উচ্চতা। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে সাদা ত্রিভুজটি, এই সাদা ত্রিভুজের এইখান থেকে এই পর্যন্ত এতটুকুর মাপ দেওয়া রয়েছে 2 সেন্টিমিটার, তাই না? আবার এই জায়গা থেকে এই পর্যন্ত এতটুকুর মাপ দেওয়া রয়েছে কিন্তু 5 সেন্টিমিটার। তাহলে এই দুটিকে যদি যোগ করি তাহলেই তো পেয়ে যাবো যে এই জায়গা থেকে একদম মাথা পর্যন্ত এইখানে উচ্চতা কতটুকু, তাই না? তাহলে 5 এবং 2কে যোগ করলে হয়ে যায় 7। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি সম্পূর্ণ উচ্চতা 7 সেন্টিমিটার। আমরা এখানে লিখে দিলাম 7। এরপরে রয়েছে ভাগ 2, আমরা লিখে দিলাম ভাগ 2। এবং এখানে যেহেতু শেষে সেন্টিমিটার রয়েছে, আমরা লিখে দেবো হচ্ছে এবারে বর্গ সেন্টিমিটার, তাই না? বর্গ সেন্টিমিটার। আচ্ছা এখন এই সমানের নিচে আরও একটি সমান চিহ্ন আমরা দিলাম। এবারে প্রথমে কিন্তু আমাদের বলা হয়েছে 10 গুণ 7, অর্থাৎ 10-এর সঙ্গে 7কে গুণ করলে কত হয়? আমরা জানি 7 10-এ 70, আমরা এখানে লিখে দিলাম 70। এরপরে বাকি রইল হচ্ছে ভাগ 2, আমরা লিখে দিলাম ভাগ 2 এবং বর্গ সেন্টিমিটার রয়েছে শেষে, আমরা লিখে দিলাম বর্গ সেন্টিমিটার। এখন দেখো নিচে আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন আমাদের বলা হয়েছে 70 ভাগ 2, অর্থাৎ 70কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? আমরা জানি 70কে 2 দ্বারা ভাগ করলে হয় কিন্তু 35, তাই না? আমরা এখানে লিখে দিলাম 35 বর্গ সেন্টিমিটার। আচ্ছা তাহলে এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি হচ্ছে এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল 35 বর্গ সেন্টিমিটার, তাই না? অর্থাৎ এখানে মোট জায়গা রয়েছে 35 বর্গ সেন্টিমিটার। এখন যদি একই রকমভাবে এই সাদা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করি তাহলে আমরা কি লিখতে পারি? আবার সাদা ত্রিভুজের ক্ষেত্রফল, সাদা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? এই যে সূত্রটি, এটি তো আমরা আবারও লিখে দেবো, তাই না? ক্ষেত্রফলের সূত্র কিন্তু সবসময় একই রকমই হবে। তাহলে আমরা এখানে লিখে দেবো হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 এবং শেষে যেহেতু সেন্টিমিটার রয়েছে আমরা কিন্তু লিখে দেব বর্গ সেন্টিমিটার। কেন বর্গ লিখলাম? কারণ আমরা কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করবো, তাই না? ক্ষেত্রফল নির্ণয় করলে কিন্তু অবশ্যই এই সেন্টিমিটারের সঙ্গে আমাদের বর্গ কথাটিকে যোগ করতে হয়। আচ্ছা এখন এই সমানের নিচে আমরা আরও একটু সমান চিহ্ন দিলাম। এখন যদি আমরা এই সূত্র অনুযায়ী এটিকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো আমাদের শুরুতে বলা হয়েছে ভূমি, তাহলে ভূমি রয়েছে কত? এই দেখো এই সাদা অংশ আমরা কিন্তু এবারে লক্ষ্য করব, এই সাদা ত্রিভুজের এই পুরোটাই কিন্তু ভূমি, তাই না? তাহলে 6 এবং 4 এই দুটি মিলে যোগ করলে কত হয়? 6 এবং 4 মিলে হয় 10, তার মানে ভূমি কিন্তু 10 সেন্টিমিটার। আমরা এখানে লিখে দিলাম 10। এরপরে এখানে গুণ রয়েছে, আমরা গুণটাকে একই রকমভাবে রেখে দিলাম। এরপরে বলা হয়েছে উচ্চতা বলতে আমরা কি বুঝি? আমরা এই সাদা ত্রিভুজের উচ্চতাটুকু দেখব, অর্থাৎ এই জায়গা থেকে এই পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করব, ঠিক আছে? এর পরেরটুকু কিন্তু আমরা এবারে লক্ষ্য করব না। তাহলে এতটুকুর উচ্চতা দেওয়া রয়েছে 2 সেন্টিমিটার, আমরা লিখে দিলাম 2। এরপরে রয়েছে ভাগ 2, আমরা লিখে দিলাম ভাগ 2। শেষে রয়েছে বর্গ সেন্টিমিটার, লিখে দিলাম বর্গ সেন্টিমিটার। এরপরে নিচে যদি আমরা আরও একটি সমান চিহ্ন দিই, দেখো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি শুরুতে বলা হয়েছে 10 গুণ 2, অর্থাৎ 10-এর সঙ্গে শুরুতে যদি আমরা 2কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 10 দুগুণ
20, আমরা এখানে লিখে দিলাম 20। এরপরে রয়েছে ভাগ 2, আমরা একই রকমভাবে লিখে দিলাম ভাগ 2। শেষে বর্গ সেন্টিমিটার রয়েছে, আমরা লিখে দিলাম বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এই লাইনের কাজও শেষ। এবার নিচের লাইনে এসে এখন আমরা কি করব, 20কে ভাগ করব 2 দ্বারা। 20কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? আমরা জানি 10 দুগুণ 20, অর্থাৎ 20কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 10, তাই না? আমরা এখানে লিখে দিলাম 10। আচ্ছা, তাহলে শেষে রয়েছে বর্গ সেন্টিমিটার, লিখে দিলাম বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারি এই সাদা যে ত্রিভুজটি, এটির ভিতরে মোট জায়গা রয়েছে 10 বর্গ সেন্টিমিটার। এখন আমরা কিন্তু খুব সহজেই এই রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, তাই না? কিভাবে? কারণ আমরা জানি এই পুরো ত্রিভুজের ভিতরে মোট জায়গা রয়েছে 35 বর্গ সেন্টিমিটার। এইখান থেকে আমরা এই সাদা অংশটিকে এবারে বিয়োগ করে দেবো। সাদা অংশের মোট জায়গা রয়েছে কত? 10 বর্গ সেন্টিমিটার। তাহলে এই 35 থেকে যদি আমরা এই 10কে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু থেকে যাবে এতটুকু, তাই না? তাহলে কিন্তু আমরা পেয়ে যাব রঙিন অংশের ক্ষেত্রফল কত, তাই না? তাহলে আমরা এবারে লিখব সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল সমান আমরা কি করব, 35 বর্গ সেন্টিমিটার থেকে 10 বর্গ সেন্টিমিটারকে বিয়োগ করে দেবো। আমরা শুরুতে লিখবো হচ্ছে 35 বিয়োগ এই 10কে কিন্তু আমরা এখানে লিখে দেবো 10, শেষে রয়েছে বর্গ সেন্টিমিটার, লিখে দিলাম বর্গ সেন্টিমিটার। আচ্ছা, দেখো এবারে এই সমানের নিচে আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন যদি বিয়োগ করি, শেষে রয়েছে এখানে 5, এখানে শেষে রয়েছে 0। আমরা জানি 5 থেকে 0 চলে গেলে কিন্তু 5ই থেকে যায়, আমরা লিখে দিলাম 5। এবারে এখানে শুরুতে রয়েছে 3, এখানে শুরুতে রয়েছে 1 থেকে যদি 3 থেকে 1 চলে যায় তাহলে কিন্তু থাকে হচ্ছে আর 2, তাই না? তাহলে আমরা এখানে মোট পাচ্ছি 25 বর্গ সেন্টিমিটার। 25 বর্গ সেন্টিমিটার। দেখো এটি কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারি হচ্ছে এই রঙিন অংশের ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গ সেন্টিমিটার। আমরা উত্তর দিয়ে লিখে দেবো হচ্ছে 25 বর্গ সেন্টিমিটার। আশা করি এই অঙ্কটি তোমরা খুবই সহজে বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে নিচে অর্থাৎ 8 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 8 নম্বরে বলা হয়েছে ছক কাগজে নিচের আকৃতিগুলো আঁকো। অর্থাৎ এই নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু একটি ছক কাগজ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে ছক কাগজে আমাদের নিচের আকৃতিগুলো আঁকতে বলা হয়েছে। এই নিচে কিন্তু আমাদের 3টি আকৃতির কথা বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ছক কাগজ, এখানে যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এই ঘরের হিসেবটা কিন্তু এইখানে দেওয়া রয়েছে, তাই না? অর্থাৎ এই যে এক একটি ঘরের এই উপরের যে অংশটা এটি কিন্তু 1 সেন্টিমিটার এবং এই পাশের যে অংশ এটিও কিন্তু 1 সেন্টিমিটার। তাহলে অর্থাৎ চারপাশে কিন্তু 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার। তাহলে আমরা বুঝতে পারি কি প্রত্যেকটি ঘর কিন্তু 1 সেন্টিমিটার করে রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এবারে যদি আমরা 1 নাম্বার যে প্রশ্নটি সেটিকে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে একটি ত্রিভুজ যার ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, বর্গ সেন্টিমিটার কেন বলা হয়েছে? কারণ আমরা এই যে একটি ঘর, দেখো এই একটি ঘরের এক প্রান্ত আমরা দেখতে পাচ্ছি 1 সেন্টিমিটার, এটাও 1 সেন্টিমিটার, এটিও 1 সেন্টিমিটার, এটিও 1 সেন্টিমিটার। এই চারপাশে যখন 1 সেন্টিমিটার করে হবে, তখন এই যে চিত্রটি অঙ্কন হয়েছে, দেখো এই 4টি 1 সেন্টিমিটার নিয়ে এই যে 4 কোণে একটি বক্স তৈরি হয়েছে, তাই না? এটিকেই কিন্তু বলা হয় বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এই একটি ঘরকেই কিন্তু আমরা বলতে পারি 1 বর্গ সেন্টিমিটার। তাহলে এবারে আমাদের 1 নম্বরে কি বলা হয়েছে, যে একটি ত্রিভুজ অঙ্কন করো, তাই না? একটি ত্রিভুজ যার ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমাদের 9 বর্গ সেন্টিমিটার নিয়ে কিন্তু একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। এখন এটি কিন্তু খুবই সহজ এবং খুবই মজার একটি বিষয়। আমাদের সবসময় মনে রাখতে হবে, এই যে যখন আমরা ত্রিভুজ অঙ্কন করব, ত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে আমাদের যে সংখ্যাটি দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া রয়েছে 9, তাহলে এর ডাবল পরিমাণ ঘর আমরা নিব। ঠিক আছে? যেহেতু 9 রয়েছে, 9-এর ডাবল মানে কি? 9-এর সঙ্গে আমরা 2কে গুণ করব, 9 দুগুণ হয়ে যায় 18, তাই না? তার মানে কিন্তু আমরা 18 সেন্টিমিটার, 18 বর্গ সেন্টিমিটার ঘর নেব। ঠিক আছে? আচ্ছা, যেমন দেখো এখানে 1 সেন্টিমিটার, তাই না? 1 2 3 4 5 6, তাই না? আমরা এই 6টি নিলাম, 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, অর্থাৎ এই জায়গা থেকে এই পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি 18 সেন্টিমিটার, তাই না? অর্থাৎ এই যে এতটুকু অংশ, দেখো এই অংশটুকুর ভিতরে কিন্তু মোট 18 বর্গ সেন্টিমিটার রয়েছে। তাহলে এই 9 যেহেতু আমাদের উল্লেখ রয়েছে, 9-এর ডাবল যেহেতু নিতে হয়, যার কারণে 9 দুগুণ 18, এই জন্য কিন্তু আমরা 18টি ঘর এখান থেকে নিলাম। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা এই যে কোণা দেখতে পাচ্ছি, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আমরা যদি একটি দাগ দিই, এইভাবে করে একটি দাগ দিয়ে যদি এই সম্পূর্ণ চিত্রটাকে যদি দুটি ভাগে ভাগ করি, যেমন দেখো, অথবা এইখান থেকে এই পর্যন্ত, এই একটি কোণা থেকে যদি আমরা এই একটি কোণা পর্যন্ত দাগ দিই, দেখো এরকম যদি একটি দাগ দিই, আমরা কিন্তু স্কেল ব্যবহার করে এই কাজটি করব। ঠিক আছে? আমরা যদি এক কোণা থেকে
অন্য কোনো পর্যন্ত একটি দাগ দিই, তাহলে কিন্তু এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা কিন্তু দুটি সমান ভাগে ভাগ হয়ে গেল, তাই না? তাহলে এখানে মোট যেহেতু ছিল 18 বর্গ সেন্টিমিটার, এই 18কে যেহেতু দুই ভাগে ভাগ করেছি আমরা, সমান দুটি ভাগে ভাগ করেছি, তার মানে কিন্তু এইখানেও 9 সেন্টিমিটার হয়ে গেল, এইখানেও কিন্তু 9 সেন্টিমিটার হয়ে গেল, তাই না? আর আমাদের কিন্তু 9 বর্গ সেন্টিমিটার ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। এখন মজার ব্যাপার হচ্ছে, দেখো এই একটি বাহু, এই একটি বাহু, এই একটি বাহু, এই তিনটি বাহু মিলে যে ত্রিভুজটি হয়েছে এটি কিন্তু 9 সেন্টিমিটার। আবার এইখানে দেখো এই একটি বাহু, দুইটি বাহু, তিনটি বাহু, এই তিনটি বাহু মিলে যে ত্রিভুজটি হয়েছে এটিও কিন্তু 9 সেন্টিমিটার, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু খুবই মজায় মানে মজার একটি টেকনিক ব্যবহার করে আমরা কিন্তু এই ত্রিভুজটি অঙ্কন করে ফেললাম, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এটি হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে এইভাবে করে কিন্তু আমরা 9 সেন্টিমিটার একটি ত্রিভুজ অঙ্কন করতে পারি, ঠিক আছে? তাহলে তোমাদের কাজ হচ্ছে তোমরা 3 সেন্টিমিটার একটি ত্রিভুজ অঙ্কন করবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, তাহলে 3 সেন্টিমিটার আমরা কীভাবে করে বের করব? তিনের সঙ্গে কিন্তু আমরা ডাবল নেব, অর্থাৎ 3 দুগুণ 6, 6টি ঘর কিন্তু আমরা এখান থেকে নিব, তাই না? তারপরে কী করব? আমরা পুরোটাকে কিন্তু মাঝখানে একটি ভাগ করব, তাই না? আচ্ছা, এটি কিন্তু তোমরা নিজেরা করবে। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর বলা হয়েছে একটি আয়ত যার ক্ষেত্রফল 8 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এবার আমাদের একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে যার ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ সেন্টিমিটার, তাই না? অর্থাৎ 8টি ঘর থাকতে হবে কিন্তু, তাই না? আমরা এবার একটি আয়ত অঙ্কন করব। আয়ত কেমন হয়? আয়ত কিন্তু এই ধরনের হয়, তাই না? এই ধরনের হয়, অর্থাৎ এর বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয় এবং বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়, তাই না? আচ্ছা, তাহলে 8টি ঘর কিন্তু আমাদের নিতে হবে। তাহলে দেখো আমরা কীভাবে করে একটি আয়ত অঙ্কন করতে পারি। দেখো আমরা যদি উপরে 4টি ঘর নিই এবং নিচে যদি 4টি ঘর নিই, 1 2 3 4, আবার 1 2 3 4, তাহলে 4 দুগুণ কিন্তু 8টি ঘর হয়ে গেল। তাহলে এইখান থেকে আমরা এই 4টি ঘর নিলাম, এই পাশেও আমরা আরও 4টি ঘর নিলাম, তাহলে এই 4টি মিলে কিন্তু আমাদের 8টি ঘর হয়ে গেল, তাই না? আমরা দেখতে পাচ্ছি, এই দেখো এখানে আমরা এইভাবে করে যদি একটি চিত্র অঙ্কন করি, আমরা দেখতে পাচ্ছি এখানের এই উপরের বাহু, নিচের বাহু, এই দুটি বাহু কিন্তু সমান হলো, আবার এই পাশের দুটি বাহু কিন্তু সমান হলো, এবং এই প্রত্যেকটি কোণ কিন্তু একই সমান সাইজেরই হলো, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতে পারি 8 বর্গ সেমি একটি আয়ত কিন্তু আমাদের এখানে অঙ্কন করা হয়ে গেল। আমরা এখানে লিখতে পারি 8 বর্গ সেমি, তাই না? 8 বর্গ সেমি। আচ্ছা, এখানেও কিন্তু 9 বর্গ সেমি আমরা লিখব। আচ্ছা, তাহলে 2 নম্বরটিও সমাধান করা হয়ে গেল। এবারে 3 নম্বরে আমাদের কি বলা হয়েছে? 3 নম্বরে বলা হয়েছে একটি সামান্তরিক যার ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার। এবার আমাদের একটি সামান্তরিক অঙ্কন করতে বলা হয়েছে যার ক্ষেত্রফল হবে হচ্ছে কি 6 বর্গ সেন্টিমিটার, তাই না? সামান্তরিক কেমন থাকে? আমরা জানি সামান্তরিক হচ্ছে এই ধরনের থাকে, তাই না? এই দেখো উপরের এই যে বাহুটি ওর সঙ্গে নিচের বাহুটি একই সমান থাকবে, আবার এই পাশাপাশি যে বাহুগুলো রয়েছে অর্থাৎ বিপরীত বাহুগুলো কিন্তু সমান থাকবে, তাই না? এবং বিপরীত কোণগুলো সমান থাকবে। 4টি কোণ সমান থাকবে না, শুধুমাত্র বিপরীত কোণগুলো সমান থাকবে, তাই না? এটিকে কিন্তু বলা হয় একটি সামান্তরিক। আচ্ছা, যখন 4টি কোণই সমান থাকবে তখন কিন্তু এটি হয়ে যাবে আয়তক্ষেত্র, কিন্তু সামান্তরিকের কিন্তু শুধুমাত্র 2টি এবং এই 2টি, অর্থাৎ বিপরীত কোণগুলো সমান থাকবে, ঠিক আছে? এই কোণ এবং এই কোণ কিন্তু সমান থাকবে না, এই বিপরীত কোণগুলো সমান থাকলে তখন কিন্তু হয় এটি সামান্তরিক। আচ্ছা, তাহলে 6 বর্গ সেন্টিমিটার নিয়ে আমাদের একটি সামান্তরিক কিন্তু এবার অঙ্কন করতে বলা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো আমরা প্রথমে কি করব? 5টি ঘর নেব, কারণ হচ্ছে কি এই সামান্তরিক কিন্তু একটু বাঁকা হয়, তাহলে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাঁকা। তাহলে দেখো আমরা যদি এখান থেকে 1 2 3 1 2 3 4 5, তাই না? এই 5টি ঘর যদি আমরা নেই, দেখো এখানে কিন্তু পুরোপুরি 5টি ঘর নেওয়া হয়ে গেল আমাদের, তাই না? এই জায়গা থেকে আমরা যদি এই দেখো এই পর্যন্ত যদি আমরা ঘর নিই, 5টি ঘর যদি নিই, এখান থেকে আমরা আবার কি করলাম, এই পর্যন্ত আমরা 5টি ঘর নিলাম। এখন এখানে কিন্তু সম্পূর্ণ 5টি ঘর নেওয়া হয়ে গেল, কিন্তু আমাদের নিতে বলা হয়েছে কত? 6 বর্গ সেন্টিমিটার। কিন্তু আমরা জানি যে সামান্তরিকের যেহেতু এই মাথাগুলো বাঁকা হয়, যার কারণে আমরা কি করব? এই যে এই পাশে যে একটি ঘর, আমাদের কিন্তু এইখানে 5টি ঘর নেওয়ার পরে আরও কিন্তু এই যে দেখো 5টি ঘর নেওয়ার পরে কিন্তু আমাদের আরও একটি ঘর নিতে হবে, তাই না? যার কারণে আমরা কী করব? এই ঘর থেকে আমরা অর্ধেক নিলাম, এই দেখো এই অর্ধেককে নিলাম, আমরা এই অর্ধেককে নিলাম, এবং এই যে ঘর রয়েছে এই ঘর থেকে আমরা আরও অর্ধেককে নিলাম, এই অর্ধেককে ধরো আমরা নিলাম, এই অর্ধেককে আমরা নিলাম, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ ঘর নিলাম হচ্ছে 5টি, এবং এখানে অর্ধেক এখানে অর্ধেক, এই দুটি অর্ধেক মিলে হয়ে গেল আরও একটি, তাহলে 5 এবং 1 মিলে কিন্তু হয়ে গেল 6। তাহলে এই 6টি বর্গ সেন্টিমিটার নিয়ে কিন্তু আমাদের একটি সামান্তরিক হয়ে গেল, তাই না? আশা করি সকলেই তোমরা খুবই সহজে এটিও
বুঝতে পেরেছো। এইভাবে করে কিন্তু তোমরা অন্যান্যভাবেও আরও বিভিন্নভাবেও কিন্তু এই সামান্তরিক অঙ্কন করতে পারো, তারপরে ত্রিভুজ অঙ্কন করতে পারো, তারপর হচ্ছে এই যে আয়ত রয়েছে, আয়ত কিন্তু তোমরা অন্যান্যভাবেও চাইলে অঙ্কন করতে পারো। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।